গুমের মামলায় শেখ হাসিনা তারেক সিদ্দিকী সহ ৩০ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজেপি কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ। জুলাই সনদ বাস্তবায়নের উপায় খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবারও বৈঠকে বসছে ঐকমত্য কমিশন। নোট অফ ডিসেন্ট তুলে নেয়ার বিষয়ে হতে পারে আলোচনা। সুরক্ষার অভাবে সাইবার হামলার ঝুঁকিতে দেশের এভিয়েশন খাত। ব্যবস্থা না নিলে ফ্লাইট অপারেশন সিস্টেম লন্ডভন্ড হওয়ার শঙ্কা। অবশেষে সিকিউরিটি সেল গঠনের উদ্যোগ। কুড়িগ্রামে নদী ভাঙনে দিশেহারা মানুষ। উলিপুর ও নাগেশ্বরীতে ঘর বাড়ি হারিয়ে সর্বশান্ত শতাধিক পরিবার। তড়িঘড়ি করে বসতভিটা সরিয়ে নিচ্ছেন অনেকে। এবং এবার গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার ৯ জাহাজে ইসরায়েলের হানা। আলোকচিত্রী শহীদুল আলম সহ আটক শতাধিক। নির্যাতনের অভিযোগ গ্রেটা থুনবার্গ সহ অধিকার কর্মীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। আওয়ামী লীগ আমলে গুমের ২টি এবং জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যা সহ মোট ৩টি মামলায় শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিক সহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এর মধ্যে টিএফআই সেলের গুম মামলাতে শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ ১৭ জনকে আসামি করা হয়েছে। আর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের মামলাতে শেখ হাসিনা ও তারেক সিদ্দিক সহ ১৩ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলায় মোট ৩০ আসামির বিরুদ্ধে পৃথক ৫টি করে অভিযোগ আনা হয়েছে। গুমের মামলায় অভিযোগ দাখিলের দিনে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরীর ও তার পরিবারের সদস্যরা। এছাড়া জুলাই আগস্ট রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় তৎকালীন বিজেপি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ দাখিল করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। গুমের ২ মামলায় আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুনানি চলছে। শুনানির শেষেই আমরা জানতে পারবো যে আজকে ট্রাইব্যুনাল এই ২টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিচ্ছেন কিনা। আর এই মামলার প্রক্রিয়াটি হচ্ছে যে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলে এরপরে যারা পলাতক আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নির্দেশ দেন এবং আসামিদেরকে হাজির করার একটি তারিখ ধার্য করা হয়। এছাড়া রামপুরায় জুলাই আগস্টের আন্দোলন চলাকালে ঢাকার যে কয়েকটি স্পটে সবচেয়ে বেশি নৃশংসতার ঘটনা ঘটে, এর মধ্যে রামপুরা একটি। এবং প্রসিকিউশন যেটি বলছে যে রামপুরায় গত কয়েকদিনে অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনে কয়েকদিনে ২৮ জনকে হত্যার অভিযোগে তৎকালীন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনকে আসামি করে আজকে সকালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল। সেটির ওপরেও কিন্তু শুনানি চলছে বা শুনানি হবে। এবং এরপরেই যে প্রসিকিউশন যে অভিযোগটি ট্রাইব্যুনালে দাখিল করেছে সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে আমলে নেবেন কি নেবেন না সেই সিদ্ধান্তই হয়তো কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ জানাবেন। আর আমরা বলে রাখি যে আজকে গুমের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে এমন খবরটি আগে থেকেই পাওয়া যাচ্ছিল এবং আমরা দেখেছি যে আজকে সকালের দিকেই গুম পরিবারের সদস্য এবং যারা গুমের শিকার হয়েছিলেন, আয়নাঘরে যারা বন্দী হয়েছিলেন, তাদের বেশ কয়েকজন সদস্য ট্রাইব্যুনালে এসেছেন। এর মধ্যে যেমন রয়েছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, তিনি এসেছেন, তার মা এসেছেন এবং তার ভাই এসেছেন এবং তার পরিবারের সদস্যরা এসেছেন। এর বাইরে আমরা দেখেছি যে আবদুল্লাহিল আমান আজমি তিনিও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। একই সঙ্গে আয়নাঘরে বন্দী ছিলেন মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, তাকেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেখেছি। এছাড়া বিভিন্ন সময়ে গুমের শিকার হয়েছিলেন এরকম বেশ কয়েকজনকেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসতে দেখেছি। এখন গুমের 2টি অভিযোগ এবং জুলাই হত্যাযজ্ঞের একটি অভিযোগ, মোট 3টি অভিযোগের যে বিষয়ে এখন শুনানি চলছে। শুনানি শেষ হলে আদালত অভিযোগটি আমলে নেবেন কি নেবেন না সে বিষয়টি আমরা জানাতে পারবো কিছুক্ষণের মধ্যেই। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। জুলাই সনদ বাস্তবায়নের উপায় খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবারও বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠকে দলগুলোর দেয়া নোট অফ ডিসেন্ট তুলে নেয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এরই মধ্যে সনদ বাস্তবায়নে গণভোটে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনের দিন গণভোট না নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে তার উপর আলোচনা হবে। আজকের বৈঠককে সামনে রেখে গত সোমবার ঐকমত্য কমিশন জাতীয় সংসদ ভবনে নিজেদের মধ্যকার একটি বৈঠক করে। সেখানে নোট অফ ডিসেন্ট তুলে নেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করে কমিশন। এছাড়া গত সোমবার জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিশেষজ্ঞদের দেয়া মতামত ও পরামর্শগুলো নিয়ে বিস্তর পর্যালোচনা করে কমিশন। রাজধানীর গুলশানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাদের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, নির্বাচনী সময় আসলে যতটা এগিয়ে আসছে ততটাই নির্বাচনকে সহযোগিতা করার জন্য বা নিরপেক্ষ একটি অবস্থান নিশ্চিতের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে বাংলাদেশের পক্ষে সবসময় যোগাযোগ এবং সম্পর্ক রাখা হয়। এবং তারই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি গুলশানে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকের জন্য। এবং এই বৈঠকে মূলত যেহেতু এখন পর্যন্ত ঘোষিত সময়সূচি রয়েছে 2026-এর ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন জাতীয় সংসদ অনুষ্ঠিত হওয়ার কথা আছে, তারই প্রেক্ষিতে সে বিষয়ে আলোচনা অবশ্যই হবে। ইতিমধ্যেই বিভিন্ন যেই বিদেশি সংস্থা বা যারা নির্বাচনী কাজে সহযোগিতা করেন তারা কিন্তু বাংলাদেশের সামনের যেই জাতীয় নির্বাচন রয়েছে সেখানে সহযোগিতার আশ্বাস দিয়ে আসছেন। পাশাপাশি যে বিষয়টি রয়েছে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের, আজকের যে বৈঠকটি হয়েছে এই বৈঠকের প্রেক্ষিতে খুব দ্রুতই ব্রিফিং শুরু হয়ে যাবে। আমরা সেই ব্রিফিংটি শুনে নিতে চাই যে কি আলোচনা হয়েছে আজকের। সব ঠিকঠাক? হ্যাঁ, অল গুড, অল গুড। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাই বোনেরা, ইউর অ্যাম্বাসেডার কলন করেছে এবং আমাদের আলোচনার একটু চুপ করলে ভালো হয় আর কি। এই একটু চুপ করো। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আলোচনার বিষয়বস্তুগুলো ছিল মূলত সম্ভবত নির্বাচন। সবার মধ্যে তো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে সবাই আগ্রহ ভরে অপেক্ষা করছে এবং নির্বাচনী প্রক্রিয়া এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং ওরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন। সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবেন। এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয় এবং ইলেকট্রাল প্রসেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে, গ্রহণযোগ্যতা থাকে, তারা আশা করছে সেটা হবে। আর বাংলাদেশ ইউর অর্থনৈতিক সম্পর্ক তো অনেক পুরনো, যে আজকে আমাদের বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস যে জায়গায় এসছে সেটা কিন্তু ইউর এই যে মার্কেট অ্যাক্সেস, ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেসের কারণে এসছে। সেটা তারা অব্যাহত রাখতে চায় এবং আগামী দিনে তারা চায় বাংলাদেশ ইউ রিলেশনশিপে আমাদের ব্যবসা যাতে অব্যাহত থাকে এবং বাংলাদেশের মধ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে যে সংসদ থেকে শুরু করে তারপরে সরকার গভর্নেন্স থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে সব কিছুর উপরে যে একটা স্বাধীনভাবে তারা সাথে সবাই যাতে কাজ করতে পারে, সাংবাদিক সহ সবাই, যে এই স্বাধীনতা মুক্ত পরিবেশ ডেমোক্রেসিকে সত্যিকার অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তারা এই কাজটা করতে চায়, তারা বিগত দিনে অনেক বহুলাংশে করেছে, সামনে সেটাকে আরও বাড়াতে চায়, কাজটা করতে চায়। অবশ্যই এটাতে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশের গণতন্ত্র যদি অব্যাহত রাখতে হয় আমাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং এই গণতন্ত্রের যে বিষয়গুলো নিয়ে গণতন্ত্র কাজ করে সেগুলোকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
গণতান্ত্রিক কালচারটা, সংস্কৃতিটা আমরা ফিরিয়ে আনতে হবে। যে ভ্যালিউসগুলো নষ্ট হয়ে গেছে সেটাকেও ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আলোচনা করেছি। কারণ গণতন্ত্র তো ভ্যালু সিস্টেমের সাথে কাজ করে, গণতন্ত্র মানুষের মুক্ত চিন্তার সাথে কাজ করে, গণতন্ত্র প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে পরিচালনার মাধ্যমে কাজ করে। সেই বিষয়গুলো আমরা আলোচনায় এসেছি আজকে। একটু আর কিছু আছে পার্লামেন্টকে তারা আরও শক্তিশালী করতে চায়। অবশ্যই শক্তিশালী গণতন্ত্র কাজ করবে যদি একটা শক্তিশালী পার্লামেন্ট থাকে। সেই জন্য তারা পার্লামেন্টকে শক্তিশালী করার জন্য, পার্লামেন্টের কার্যক্রমকে আরও বেশি অধিকতর কার্যকর করার জন্য যে কাজগুলো তারা সেখানে সহযোগিতা করতে চায়। হ্যাঁ, না বিতর্ক তো কথা হচ্ছে, সবশেষে হচ্ছে সবাই তো চাচ্ছে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন। নিশ্চয়ই সেটা তো আলোচনা হয়েছে, এবং দিনের শেষে আমাদের আরপিওগুলো যেগুলো আছে এগুলো যেগুলো বিতর্কিত বিগত আমলে ছিল এগুলো তো পরিবর্তন হচ্ছে, এটা কার্যক্রম চলছে। নির্বাচন কমিশনকে যে বিষয়টা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে, যে নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনায় এসছে সেটা এখন থেকে হওয়া উচিত। কারণ একবার বিতর্কিত হয়ে গেলে সেটা সমস্যা হয়। এই জন্য এখন থেকে সরকারের যে সিদ্ধান্তগুলো আসছে, যে কোনো সিদ্ধান্ত আসছে, সেটা যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত, সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত এবং নির্বাচন কমিশনের একটা ভূমিকা থাকা উচিত। এই বিষয়টা আলোচনা হয়েছে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নেতা সাবের চৌধুরী তিনি কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন, সেটি নিয়ে রাজনীতিতে একটা আলোচনা আছে, অনেকে এটা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এই বিষয়ে এটা তো কোনো আলোচনা হয়নি, এগুলো তো এখানে আলোচনার বিষয়। আপনার প্রশ্ন এই বিষয়ে আমি এই ব্যাপারে আমি অবগত না, এটা কি ব্যাপার জানি। ওটার উপর আমাদের কোনো কমেন্ট নাই। ওখানে কে কার সাথে কোথায় বৈঠক করতেছে এগুলো নিয়ে একটা রাজনৈতিক দলের প্রতিক্রিয়া হয় নাকি, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। এখানে তো নালিশের ব্যাপার না, বাংলাদেশে কি হবে সেটা বাংলাদেশের জনগণের কাছে নিয়ে যেতে হবে, সোজা কথা। আমি এটা নিয়ে আর কোনো রাজনৈতিক দলকে কোনো দেশের মানুষ দায়িত্ব দেয় নাই কোনটা হবে কোনটা হবে না। আপনি জনগণের কাছে যান, আপনার যদি কোনো ম্যান্ডেট নেওয়ার থাকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণের কাছে যান, জনগণ সিদ্ধান্ত দেবে। এগুলো নিয়ে তো এখানে তো কোনো কূটনীতিকের সিদ্ধান্ত না, কোনো রাজনৈতিক দলেরও সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত জনগণের। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার যা ইচ্ছা সেটা পাস করেন পার্লামেন্টে। ধন্যবাদ। ওই যে আর না, আমরা সরাসরি যুক্ত ছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্রিফিংয়ে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে বৈঠক করেন তারা। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি এবং বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সহ কেন্দ্রীয় নেতারা। রাকসু ও চাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয় করার জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার নিগার মেহরিনী। প্রথমেই যাচ্ছি রকির কাছে। রকি, আগামী 16 অক্টোবর
রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর। এই নির্বাচনকে ঘিরে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা প্রার্থী আছেন তারাও কিন্তু প্রচারণায় মুখর, একেবারে ব্যস্ত সময় পার করছেন যদি বলা চলে। এটিও কিন্তু ভুল হবে না, কারণ আপনারা জানেন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীরা প্রচারণায় ঠিক ততটাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এখনও আমরা প্রার্থীদেরকে দেখছি যে তারা প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন তাদের যে ছোট ভাই বোন আছেন, সহপাঠীরা আছেন, তাদের সঙ্গে বসে আলোচনা করে আসলে তাদের যে নির্বাচনের যে গতি পরিধি সেটি কিন্তু আসলে তারা কিন্তু ঠিক করছেন। আমরা একজন প্রার্থীকে দেখছিলাম, মাহফুজুর রহমান শাওন সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক পদে তিনি রাকসুতে দাঁড়িয়েছেন। তিনি এখন তার প্রচারণা চালাচ্ছেন। আশেপাশে আরও অনেক প্রার্থী আছে যারা একইভাবে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু তাদের এই প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে তারা বলছেন যে আসলে দীর্ঘ ৩৫ বছর রাষ্ট্র নির্বাচন হয় না, শিক্ষার্থীদের ন্যায্য যে দাবি দেওয়া সেটি কিন্তু আদায় হয় না। এই নির্বাচনের মাধ্যমে যারা আসলে নির্বাচিত হবেন তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়া আদায়ে তারা কাজ করবেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ করে আবাসনের ক্ষেত্রে, লাইব্রেরির ক্ষেত্রে, এছাড়াও যারা খাবারের মান খারাপ রয়েছে সেগুলো যেন ভালো হয় সেই বিষয়গুলোতে আসলে কাজ করবে বলে কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত প্রচারণার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রিনির কাছে। ডাকসু নির্বাচনের যে প্রচারণা সেটি ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং প্রার্থী যারা আছেন তারা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে। এই বিশ্ববিদ্যালয়টি সবচেয়ে বড় হওয়ায় এরিয়া ভিত্তিক আসলে তাদের প্রচারণা চালানো একটু মুশকিল হয়ে গিয়েছে, যার ফলে এক অনুষদ থেকে আরেক অনুষদে যেতে তাদের সময় লেগে যাচ্ছে এবং ভোটারদের কাছে পৌঁছতেও সময় লেগে যাচ্ছে। যথাসম্ভব চেষ্টা করছেন ভোটারদের কাছে পৌঁছানোর, এই জন্য তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছেন। তারা আমরা দেখছি যে গতকালকে তারা পথনাটকও করেছেন, আবার বিভিন্ন চরিত্রে অবতীর্ণ হয়ে তারা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। সকাল ৮টা থেকে রাত 10:30 পর্যন্ত আচরণবিধি অনুযায়ী এই যে প্রচারণা সেটি সীমাবদ্ধ থাকবে। যদিও সন্ধ্যার পরে সাউন্ড সিস্টেম ব্যবহার করা নিষিদ্ধ, তবে আমরা এখনো পর্যন্ত আসলে কোনো প্রার্থীকে সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রচারণা চালাতে দেখিনি। তারা বলছেন যে বিভিন্ন বিভাগে যেহেতু শিক্ষার্থীদের পরীক্ষা চলছে, যার ফলে হচ্ছে তারা শিক্ষার্থীদের কথা চিন্তা করে যেহেতু তাদের যেন কোনো ধরনের বিরক্ত তৈরি না হয় সেজন্যই আসলে তারা সাউন্ড সিস্টেম ব্যবহার করছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। চাকসু এবং রাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং চট্টগ্রামে। দেশের বাইরের খবর, এবার গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার 9টি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল। এ সময় বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ শতাধিক অধিকার কর্মীকে আটক করে নিয়ে যায় দখলদার বাহিনী। বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সব কয়টি নৌযানের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি আটককৃতদের বন্দরে নেওয়া হচ্ছে। পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলেও জানানো হয়েছে। গাজাবাসীর পাশে দাঁড়াতে সুমুদ ফ্রিডম ফ্লোটিলার পর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের 9টি নৌবহর গাজার উদ্দেশ্যে রওনা দেয়। তবে সুমুদের মতোই পরিণতি হলো এই নৌবহরের। 9টি জাহাজেই হানা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। গাজা উপত্যকা থেকে প্রায় 120 নটিক্যাল মাইল দূরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। তাদের দাবি, ইসরায়েলি সেনারা জাহাজে উঠে লাইভ স্ট্রিম বন্ধ করে দেয়। 1 ঘন্টার মধ্যেই সানবার্ডস, আলা আল নাজাজার, আনাস আল শরীফ সহ 9টির মধ্যে 8টি জাহাজই আটক করে ফেলে ইসরায়েলি সেনারা। শেষ জাহাজ হিসেবে কনসাইন্স নামে নৌবহরটি গাজার উদ্দেশ্যে তাদের যাত্রা অব্যাহত রেখেছিল, কিন্তু অবশেষে সেই জাহাজেও হানা দেয় আইডিএফ। এই জাহাজে বাংলাদেশের আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলম সহ মোট 93 জন ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় শহীদুল আলম জানান, ইসরায়েলের সেনাবাহিনী অন্যায়ভাবে তাকে অপহরণ করেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তায় গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আমাকে ইসরায়েলের দখলদার সেনারা অপহরণ করেছে। ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, যার সক্রিয় সহযোগিতা ও সহায়তা করছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তি। আমি আমার সব সাথী, বন্ধু ও সহকর্মীদের কাছে ফিলিস্তিনের মুক্তির সংগ্রাম চালিয়ে যাওয়ার আবেদন করছি। এদিকে এক বিবৃতিতে এই নৌবহর আটকের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, জাহাজ ও যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সব যাত্রীদের দ্রুত দেশ ত্যাগের
ত্যাগের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে তারা। এর আগে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পর সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ 5 শতাধিক অধিকার কর্মীকে আটক করা হয়। দেশে ফিরে স্টকহোমে সংবাদ সম্মেলনে থুনবার্গ অভিযোগ করেন ইসরায়েলি সেনারা তাদের অপহরণ ও নির্যাতন করেছে। তবে নিজের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে বেশি তথ্য দিতে চাননি থুনবার্গ। তার মতে এখন খবরের হেডলাইনে গাজার গণহত্যার বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। 3 মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টি-20-র পর আফগানিস্তানের বিপক্ষে এই ফরম্যাটেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় মেহেদী মিরাজের দল। মাইলিশ রক্ষায় 22 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা সফল করতে প্রথমবারের মতো বরিশালে ড্রোন নজরদারি চালাচ্ছে মাঠ প্রশাসন। বিস্তারিত জানাতে মেঘনা নদীতে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। সরকারের 22 দিনের নিষেধাজ্ঞা চলছে নদীতে। এই মুহূর্তে আমি আছি মেঘনা নদীতে বরিশালের হিজলা অংশে। 22 দিনের নিষেধাজ্ঞায় এরই মধ্যে কয়েক দফায় হামলার ঘটনা ঘটেছে অভিযানে। গতকালকে অভিযানে আমরা দেখেছি যে এখানে 6 থেকে 7 জন আহতের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে অভিযানটি চলছে এবং কোস্টগার্ড, নৌ পুলিশের যৌথ উদ্যোগে, মৎস্য অধিদপ্তর বরিশালের উদ্যোগে বরিশালের মেঘনা নদীতে এই মুহূর্তে অভিযানটি পরিচালিত হচ্ছে। গতকালকে থেকে আসলে এই অভিযানে এখানে কয়েক দফায় হামলার ঘটনা ঘটেছে। এইমাত্র আসলে এই অভিযান যেটি হচ্ছে, যেখানেই শত শত ট্রলার আমরা দেখছি নদীতে রয়েছে, মেঘনা নদীতে শত শত ট্রলার রয়েছে। আসলে যখনই অভিযান পরিচালনাকারীরা এগিয়ে যাচ্ছে, সাথে সাথে আসলে ট্রলারগুলো দূরে সরে যাচ্ছে। এই কোস্টগার্ড বা নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তরের, দেখুন যে নদীতে আমরা কিন্তু দেখছি, ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে কিনা, শত শত ট্রলার মেঘনা নদীতে এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর তারা অভিযান এই মুহূর্তে পরিচালনা করছে। তাদের উপর পাল্টা হামলার ঘটনাও ঘটছে এবং বেশ কয়েকজন অভিযান পরিচালনাকারীদের আহত হয়েছে। এখানে দেখুন, এই যে এই ডান পাশটাতে কিন্তু আসলে দেখা যাচ্ছে এই মাত্রই এই ট্রলারগুলো নদী থেকে কিন্তু আসলে এই পাশটাতে সরে গিয়েছে। যখনই কোস্টগার্ড বা নৌ পুলিশ তারা এগিয়ে যাচ্ছে, সাথে সাথে জেলেদের নৌকা থেকে তারা আসলে ইট পাটকেল ছুটছে, তারা নানান ধরনের দেশীয় অস্ত্র ছুঁড়ে ফেলছে এবং এই দুপাশে যে শাখা নদীগুলো রয়েছে সেই সমস্ত শাখা নদীতে আসলে জেলেরা নৌকা নিয়ে তারা ভিতরে প্রবেশ করে যাচ্ছে। বেশ কয়েকজন, যেটি বলছিলাম যে এই যে আমি যে ট্রলারটি, যে স্পিড বোটটিতে রয়েছি, এর ভিতরেও কিন্তু এই মুহূর্তে 6 জন জেলেকে আটক করা হয়েছে এবং 6 জেলের সাথে সাথে এখানে জাল সহ মাছ সহ এখানে রয়েছে, সেগুলো জব্দ করা রয়েছে এবং জেলে রয়েছে। ঠিক এই মুহূর্তে আসলে এই জায়গাটি শত শত ট্রলার রয়েছে। আমার কাছে আপাতত অভিযানের এতটুকুই খবর ছিল। পরবর্তী বুলেটিনে হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। মেঘনা নদী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু। কুড়িগ্রামে নদ নদীর তীব্র ভাঙনে দিশেহারা মানুষ। এরই মধ্যে 3 দিনে ঘর বাড়ি হারিয়ে সর্বশান্ত শতাধিক পরিবার। অন্যদিকে সামান্য বৃষ্টিতেই মাদারীপুর শহরে জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা। ভয়াল রূপ নিয়েছে ধরলা কুমার ও ব্রহ্মপুত্র। স্রোতের তোড়ে ভাঙছে পার। জীবন বাজি রেখে বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র সরাতে ব্যস্ত মানুষ। সদর, উদয়পুর ও নাগেশ্বরীতে এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত শতাধিক পরিবার। কোথায় যাবেন, কিভাবে বসতি করবেন সে চিন্তায় দিশেহারা তারা। অসহায় আছি, আমার কিছুই নেই, সব কিছু নদীত গেছে। অনেক লোক আসে যায়, নদী ভাঙার কোনো, সবাই খালি ভিজে দাঁড়ানি বুকে দিয়ে যায়, কেউ আর নদীর কাজ করে না। যদি পানি উন্নয়ন বোর্ড যদি এটা সহযোগিতা করতো, তা এই বাড়ি ঘর দুয়ারগুলো আপাতত বাঁচত। অন্যদিকে সামান্য বৃষ্টিতেই জলচটের শিকার মাদারীপুর শহর। সড়কে বের হলেই দুর্ভোগের মুখে পড়েন স্থানীয়রা। দীর্ঘদিনেও জলাবদ্ধতা থেকে মুক্তি না পাওয়ায় ক্ষুব্ধ তারা। পানি বাইজে থাকার কারণে ভাঙাচুরা দেখা যায় না, ঠিক আছে, আমাদের চাকা গর্তে পরে বিভিন্ন সমস্যা হয়। রাস্তা দিয়ে তো চলতে পারি না, রাস্তা ডাবা, বাড়ি ঘরের তলায় যেতে আছে বিষের জন্য। এই সমস্যা দীর্ঘদিন ধরে উপভোগ করতেছি, আর এটা আমরা দ্রুত সমাধান চাই। যদিও বরাবরের মতো সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যেই পরিমাণ বৃষ্টি হয় ওই পরিমাণ পানি ধারণ করার তো তার ক্যাপাসিটি নাই, যেটুকু আছে ওইটুকু নিতে একটু 1-1.5 ঘন্টা টাইম লাগছে পানিটা সরে যেতে। মাদারীপুর পৌরসভায় বসবাস করেন প্রায় 2 লাখ মানুষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
স্পেশাল আইটি বিভাগ ছাড়াই চলছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। সাইবার সিকিউরিটির জন্য নেই কোনো এক্সপার্ট টিম। ঝুঁকি সামাল দিতে আপাতত ম্যানুয়ালি তথ্য সংরক্ষণ করছে কর্তৃপক্ষ। এমন প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটি সেল করার উদ্যোগ নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। তথ্য প্রযুক্তিতে বিশ্ব যতটা এগোচ্ছে তার চেয়ে বেশি গতিতে তৎপর প্রযুক্তি খাতের অপরাধী চক্র। এমন অবস্থার মধ্যেই স্পর্শকাতর খাত হিসেবে মডার্ন টেকনোলজি ও বিশেষায়িত আইসিটি টিম ছাড়াই চলছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দুর্বল এই ব্যবস্থাপনা যে কোনো সময় সংঘটিত করতে পারে বড় ধরনের বিশৃঙ্খলা, যা সামাল দেয়া কঠিন হবে সংস্থাটির। তথ্য অনুযায়ী সাইবার হামলায় এক নিমিষেই এলোমেলো করে দিতে পারে ফ্লাইট অপারেশন সিস্টেম, যাত্রীর গন্তব্য রুট, ব্যাগেজ, মালামাল তথ্য, অন্যান্য দেশের সাথে সংযোগ সহ এয়ারপোর্টের অটোমেশন ব্যবস্থায় সংযুক্ত থাকা সব ধরনের কার্যক্রম। চরম ঝুঁকিপূর্ণ হলেও সাইবার হামলা মোকাবিলায় বাংলাদেশ সিভিল এভিয়েশন এখনও আতুরঘরে। বাংলাদেশ সিভিল এভিয়েশন কেপিআইভুক্ত সংস্থা হওয়ায় অনেক আগেই সাইবার হামলা প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হতো বলে মনে করেন বিশেষজ্ঞরা। সিভিল এভিয়েশনের নিজেরই কিন্তু আইটি সেল নেই, এটা অনেক আগে করা উচিত ছিল। প্রত্যেকটা বৃহত্তর অর্গানাইজেশনের এই ধরনের সেল থাকে। অর্গানাইজেশনাল সেট আপ যেটা সেটা করা আমার মনে হয় উচিত। যেটা শুধু তো আউটসোর্স করলেই হবে না, নিজস্ব ক্যাপাবিলিটি থাকতে হবে। আউটসোর্স করে যাদের কাছে কাজটা দিলাম সেই কাজটা বুঝে নেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন জানিয়েছে প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি সেল গঠনের উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। নিরাপত্তায় দুর্বল ব্যবস্থা দেশীয় কালচার বলেও মনে করে বেবিচক। অলরেডি একটা আইটি ডাইরেক্টর হয়েছে, যেখানে একজন ডাইরেক্টরকে আমরা দিতে পেরেছি। আমাদের এখন সাইবার সিকিউরিটি সেল লাগবে, একটা অর্গানোগ্রাম লাগবে, একটা ফ্রেমওয়ার্ক লাগবে, এখানে লোক নিয়োগ দিতে হবে। এইটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, দেখি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারি। এটা না হলে হবে না। সেলের আন্ডারে লোকজন থাকবে, কন্টিনিউয়াস মনিটর করবে। যে টিমটা আসবে তারা ওই সাইবার সিকিউরিটি অ্যাসুরেন্স দেওয়ার পাশাপাশি আমাদেরকে ট্রেনিং এবং ক্যাপাসিটি বিল্ডিং করবে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা আইকাও এর সবশেষ অডিট অনুযায়ী সাইবার নিরাপত্তায় বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ন্যায় ব্যবস্থা আইকাও অ্যানেক্স 17 ও ডিএফটি ইউকের মানদণ্ড হিসেবে গ্রহণযোগ্য হলেও আধুনিকায়ন প্রয়োজন বলে উল্লেখ করেছে সংস্থাটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আজ। এ ম্যাচে সাইফ হাসানের ওয়ানডে অভিষেক অনেকটাই নিশ্চিত। এদিকে ঘুরে দাঁড়াতে চায় মরিয়া আফগানিস্তান। আবুধাবিতে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের ম্যাচ প্রিভিউ। টাইগার শিবিরে স্বস্তির বাতাস, টানা জয় পাল্টে দিয়েছে ড্রেসিং রুমের পরিবেশ। দীর্ঘদিন পর টি-20 ক্রিকেট থেকে বের হচ্ছে বাংলাদেশ। গেল 3 মাস কেবল এই ফরম্যাটেই খেলেছে ফিল সিমন্সের শিষ্যরা। টানা 17টা টি-20 ম্যাচের পর 50 ওভার গেম খেলতে নামার আগে মাইন্ডসেট অ্যাপ্রোচেও আনতে হচ্ছে পরিবর্তন। তবে লক্ষ্য একই। যে কয়টা ওয়ানডে ম্যাচ খেলেছি আমরা অনেক দিন গ্যাপ করে খেলেছি এবং আমাদের ব্যাক টু ব্যাক এরকম সিরিজ ছিল না। বাট একটা ব্যাক টু ব্যাক সিরিজ থাকলে কিন্তু একটা প্যাটার্নের ভিতরে খেলা যায়। এদিকে টি-20তে এশিয়ার দ্বিতীয় সেরা দলের তকমা পাওয়া আফগানরা সাম্প্রতিক পারফরম্যান্সে রীতিমতো হাসি ঠাট্টার পাত্র হয়ে উঠেছে। বাজে সময় কাটিয়ে উঠতে মরিয়া তারা। আমরা বাংলাদেশ দলের প্রত্যেককে নিয়ে আলাদা পরিকল্পনা করছি। ম্যাচের পুরো 100 ওভার আমরা পজিটিভ ক্রিকেট খেলার চেষ্টা করব। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা রয়েছে বাংলাদেশের। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল সরাসরি কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপে। এই মুহূর্তে ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে বাংলাদেশ। তাই প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সবাই কোয়ালিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপে। এখন পর্যন্ত টপ 8 টিমস খেলবে ওয়ার্ল্ড কাপে, কোয়ালিফাই করবে। আমরা ওইভাবেই প্ল্যান করছি। এদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 3 ধাপ উপরে 7 নম্বরে থাকায় বেশ স্বস্তিতে আফগানিস্তান। তবে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে টাইগাররাই। ওয়ানডে 19 দেখায় 11 জয় লাল সবুজের। আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ জেতার পর অনেকটা ফুরফুরি মেজাজে টিম টাইগার। আগামীকাল জয়ের ধারাবাহিকতা নিয়ে ওয়ানডে সিরিজও শুরু করতে প্রস্তুত এখন তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, আবুধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
গুমের 2 মামলায় শেখ হাসিনা, কামাল, তারিক সিদ্দিক, বেনজির আহমেদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। গ্রেফতারি অভিযোগপত্র জারি। তফসিলের অপেক্ষা না করে এখনই ইসিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান বিএনপির। মাইকেল মিলারের সঙ্গে নেতাদের বৈঠক, জামায়াত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এবং জুলাই সনদ বাস্তবায়নের উপায় খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবারও বৈঠকে বসছে ঐকমত্য কমিশন। নোট অফ ডিসেন্ট তুলে নেয়ার বিষয়ে হতে পারে আলোচনা। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। শবনম নিবিড়, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।